কথা তালা এবং হাতুড়িটি মেঝেতে রেখে দরজার ছিটকুনিতে হাত রাখলো। কথা দরজার ছিটকুনিটা খুলে আলতো হাতের দরজাটা ধাক্কা দিল। তখনই দরজাটা ক্যাসক্যাস শব্দ করে খুলে গেল। কথা বেশ দুরু দুরু বুক নিয়ে পা বাড়ালো ঘরের ভেতর। কথা ঘরে প্রবেশ করে বেশ অবাক হলো, কারণ ঘরটা বেশ সুন্দর করে গোছানো, ধুলাবালির কোনো বালাই নেই ঘরের মধ্যে। কথা এই ভেবে কুল পাচ্ছে না যে এই ঘর তো সবসময় তালাবদ্ধ থাকে, তাহলে ঘরটা এত পরিষ্কার কিভাবে। কথা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল। কথা বুঝতে পারলো এটা কোনো মেয়ের ঘর। ঘরে একটা খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা বুক সেলফ আর একটা পড়ার টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলে মেয়েলি জিনিসপত্র, না না কোনো মেকআপের সরঞ্জাম না, আছে কয়েকটা চুলের তুলি ও কয়েকটা চুলের কাঁকড়া। কথা ভেবে পাচ্ছে না কোনো মেয়ে এই রুমে থাকতো, সে এখন কোথায়। আয়াজের সাথে এই মেয়ের কি সম্পর্ক থাকতে পারে তা ভেবেই কথার বুকটা মোচড় দিয়ে উঠল। যত যাই হোক কথা একজন স্ত্রী, তার এই মনোভাব হওয়াটা স্বাভাবিক নয় কি। কথা ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো, আর তখনই তার নজরে পড়ে দুটো জিনিসের উপর। এক হলো টেবিলের উপরে একটা ডায়েরি, আর এক হলো দেয়ালে কিছু অংশ লাল কাপড় দিয়ে ঢেকে রাখা। কথা বেশ কৌতূহল হয়ে দেওয়ালের কাপড়টা সরানোর জন্য অগ্রসর হয়। কথা কাপড়টা সরানোর জন্য কাপড়টাতে হাত দিয়ে ধরে টান দিল, আর তখন কথার চোখে এমন কিছু ভেসে উঠল যা দেখে কথা দু কদম পিছিয়ে গেল। দেওয়ালে থাকা জিনিসগুলো দেখে কথার শরীর কাঁপতে লাগলো। কথা যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না এসব কিছু। কথার মন বারবার একটা কথাই বলে যাচ্ছে, আমার নেতা সাহেব এমন না, সে কখনোই এগুলো করতে পারে না। রাত 8টা। আয়াজ বেশ ফুরফুরে মেজাজে বাড়ির কলিং বেলে চাপলো। আজ তার জীবনের সবচেয়ে বড় একটা দিন ছিল। জয়ী হওয়ার পথ আর কিছুটা দূর মাত্র। আয়াজ বেশ কয়েকবার কলিং বেল চাপলো, কিন্তু ঘরের ওপাশ থেকে কেউ এলো না দরজা খুলতে। আয়াজের বুকটা ধক করে উঠল। আয়াজ কলিং বেলের এক চাপেই কথা হন্তদন্ত হয়ে এসে দরজা খুলে দিত, কিন্তু আজ কি হলো। আয়াজ আর দেরি না করে তার প্যান্টের পকেট থেকে বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলল। আয়াজ দরজা খুলে বাড়িতে প্রবেশ করতেই বেশ অবাক হলো। পুরো বাড়ি অন্ধকার, কোথাও কারো কোনো সারা শব্দ নেই। আয়াজের বুকটা এবার বেশ কাঁপতে লাগলো। সে হাঁক ছাড়লো কথার নাম নিয়ে, বউ কোথায় তুমি? কথা কথা না, কথার কোনো সারা শব্দ নেই। চিন্তিত আয়াজ দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। নিজের ঘরের সামনে এসে দেখতে পেল ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতরটা অন্ধকারে ঢাকা। বুকের ভেতর এক অজানা আশঙ্কা নিয়ে আয়াজ তড়িঘড়ি করে ঘরে ঢুকে পড়ল। অন্ধকারের দেওয়াল হাতড়ে সুইচ খুঁজে চাপ দিতে কৃত্রিম আলোতে ঘরটা ঝলমল করে উঠল, কিন্তু ঘরেও আয়াজ কথার কোনো চিহ্ন পেল না। ঘরের সকল কোণা, ওয়াশরুম, বারান্দা সব খুঁজে যখন কথাকে পাওয়া গেল না, আয়াজ তখন দিশেহারা। নিজেকে কেমন পাগল পাগল লাগলো তার কাছে। আয়াজ ধপ করে খাটে বসে পড়ল, কিন্তু পর মুহূর্তেই আয়াজের কিছু মনে হতেই আয়াজ ঘর থেকে বেরিয়ে গেল। লম্বা করিডোর পেরিয়ে একদম শেষে চলে এলো এবং দেখতে পেল সে যা অনুমান করেছিল তাই সঠিক। আয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের মধ্যে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে অন্ধকার ঘরের বাতি জ্বালালো, আর তখনই তার সামনে ভেসে উঠল কথার অবয়ব। কথা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে, মাথা তার নিচু করা, হাত দুটো দুপাশে খাট আঁকড়ে ধরে আছে, চোখ মুখ ফুলে আছে, মুখে কান্নাদের দাগ এখনো স্পষ্ট। আয়াস একদিন যেই ভয় পাচ্ছিল শেষ পর্যন্ত তাই হলো। আয়াস একবার কথার দিকে আরেকবার দেওয়ালে থাকা জিনিসগুলোর দিকে তাকালো। অতঃপর আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে কথার পাশে গিয়ে বসলো। কথা বুঝতে পারলো আয়াজের উপস্থিতি, কিন্তু এতে কথার ভাবভঙ্গি কিছুই পরিবর্তন হলো না। কথা কি নরম ভালোবাসা মিশ্রিত ডাক। হয়তো আগে কথা আয়াজের এই ডাককে উপেক্ষা করার সাধ্য থাকতো না, কিন্তু আজও পরিস্থিতি ভিন্ন। আয়াজের ডাককেও কথার ভাবমূর্তি পরিবর্তন হলো না। আয়াজ তাকিয়ে রইল তার বউয়ের মুখ পানে, আর তাকাতেই তার বুকটা মোচড় দিয়ে উঠতে লাগলো। কান্না বিষণ্ণতা মিলিয়ে কথার অবস্থা বেশ শোচনীয় দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ পর কথা আয়াজের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যায়। আয়াজ তাকায় কথার দিকে। কথা অশ্রুমাখা চোখে বিষণ্ণ মুখ নিয়ে কাঁপা কাঁপা হাতে আয়াজের উদ্দেশ্যে ইশারা করল। এইসব সত্যি? আয়াজ বুঝলো কথার ইশারা, কিন্তু তবুও বলে উঠল, কোন সব?
আয়াজের গাছাড়া ভাব কথার মোটেও পছন্দ হলো না। সে হেঁটে দেওয়ালের সামনে দাঁড়িয়ে দেওয়ালে লেগে থাকা ছবিগুলোকে দেখিয়ে ইশারা করলো। এগুলো আয়াজ নির্বাক। আয়াজের নীরবতা সব প্রমাণ করে দিল। কথা এহেন সত্যি মেনে নিতে পারল না। গুমরে কেঁদে উঠল। দেয়ালে প্রায় 40-এর অধিক ভিন্ন মানুষের ছবি টানানো। সকলের অবস্থা বিভৎস, নিঃশঙ্ক। কারো শরীর থেকে মাথা আলাদা করা, কারো মুখ এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া, আবার কারো হাত পা সব আলাদা করে এক জায়গায় রাখা এবং সব ছবিতেই লাল মার্ক করা। এসব ছবি আয়াজের তোলা। জীবনের যতগুলো অপরাধীকে সে শাস্তি দিয়েছে তার সব প্রমাণ এখানে। এগুলো তাকে তৃপ্তি দেয়, তার ব্যথা যন্ত্রণাগুলোকে ভুলে থাকতে সাহায্য করে। এই রুমটা আয়াজের মায়ের। সে তার প্রেগনেন্সির পুরোটা সময় এই রুমেই কাটিয়েছে। তাই তো আয়াজ এই রুমটাই বেছে নিয়েছিল। কথা কাঁদতে কাঁদতে আয়াজের সামনে এসে দাঁড়ালো এবং ইশারা করলো। খুন করেছেন? আয়াজ চেয়ে এলো কথার কান্নারত মুখের দিকে। যদি বলি হ্যাঁ। আয়াজের এই উত্তরটা কথাকে আরো ভেঙে দিল। তার নেতা সাহেব কাউকে খুন করবে, এও কি মানা যায়? কথার কান্নার বেগ আরো বেড়ে গেল। কেন করলেন? নিজ স্বার্থে। এই পাপ করতে একবারও বুক কাঁপেনি? একদমই না। এতটা নিষ্ঠুর কিভাবে হলেন? এই দুনিয়া বানিয়েছে। না, কথা আর পারল না আয়াজের এহেন কঠিন ভাষা শুনতে। কথা ধপ করে ফ্লোরে বসে পড়ল এবং অঝরে কাঁদতে লাগলো। আয়াজ থামালো না কথাকে, না কথার পাশে গিয়ে বসলো। সে দূর থেকে নির্বাকভাবে তাকিয়ে রইল কথার দিকে। কিছুক্ষণ পর কথা কান্নারত অবস্থায় উঠে দাঁড়ালো এবং অসহায় চোখে আয়াজের দিকে তাকে ইশারা করলো। একবার, শুধু একবার বলে দিন এগুলো সব মিথ্যে। বলে দিন এই ছবিগুলো মিথ্যে, এই অভিযোগগুলো মিথ্যে। বলে দিন আপনি কাউকে খুন করেননি। আমি জানি আমার নেতা সাহেব কখনোই এমন জঘন্য কাজ করতেই পারে না। আপনি তো আমার বিশ্বাস, আমার অহংকার, আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, সবকিছুর ভিত্তি আজ কাঁপছে নেতা সাহেব। আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম একজন পুরুষ। অনুগ্রহ করে এমন ভাবে আমার অহংকারটা ভেঙে চুরমার করে দেবেন না। আমি যে সইতে পারবো না। দয়া করুন, দয়া করুন, দয়া করুন আমার উপর। শুধু একটা বার বলুন এই সবটা মিথ্যে। আমি 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 কিছুতেই এসব মেনে নিতে পারছি না। কথার প্রতিটা ইশারার বলা অভিব্যক্তিগুলো আয়াজের হৃদয়ে গিয়ে তীরের মতো বিচ্ছে। আয়াজের আজ নিজেকে সব থেকে জঘন্য একজন মানুষ মনে হচ্ছে। কথার যেই চোখে আয়াজের জন্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস দেখা যেত, আজ কথার সেই চোখে ভয়, বিশ্বাস ভাঙ্গার যন্ত্রণা দেখতে পাচ্ছে আয়াজ। আয়াজ বসা থেকে উঠে কথার মুখোমুখি হয়ে দাঁড়ালো। আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিব না কথা। তুমি যা দেখছো এবং যা ভাবছো তার সব কিছুই দিন এবং রাতের মতোই সত্য। ব্যাস, আয়াজের এটুকু কথাই যথেষ্ট ছিল কথার হৃদয়টা চুরমার করে দেওয়ার জন্য। এতক্ষণ ক্ষীণ এক আশার আলো আঁকড়ে ধরে কথা তাকিয়েছিল আয়াজের মুখ পানে। মনে মনে ভেবেছিল এক্ষুনি হয়তো আয়াজ বলে উঠবে, এসব সব কিছুই মিথ্যা বউ, তোমার নেতা সাহেব এমন কিছু করতেই পারে না। কিন্তু না, সে আশা আর পূর্ণ হলো না কথার। কথা বুঝতে পারছে না তার কি করা দরকার। যেই আয়াজের উপস্থিতি কথাকে শান্তি দিত, আজ সেই আয়াজের উপস্থিতি কথার বিষের ন্যায় লাগছে। কথা হিতাহিত জ্ঞান হারিয়ে দু হাত দিয়ে চোখ মুখ মুছলো এবং শক্ত চোখে আয়াজের দিকে তাকিয়ে কঠোর ভঙ্গিতে বলে উঠল, আমি থাকবো না আপনার সাথে। কথার এহেন কথায় আয়াজ বিরক্তিতে মুখ কুঁচকে নিল। সাথে সাথে কথার উপর বেশ রাগ হচ্ছে। কেন কথা জানতে চাইছে না যে আয়াজের এসব কিছু করার পেছনের কারণটা। না, তা না করে কথা সোজা ছাড়াছাড়িতে চলে গিয়েছে। আয়াজ কথার দিকে তাকে গা ছাড়া ভাবে বলে উঠল। তো আয়াজের এহেন গা ছাড়া ভাব দেখে কথা তেতে উঠল। তো তো আমাকে ডিভোর্স দিন এক্ষুনি। হয়, ডিভোর্স তো তোমার বাপদাদার সম্পত্তি। সোজা কথায় বলেন, আমাকে কবে ডিভোর্স দেবেন? লাল শুক্রবার দিব। যাও, ভাগো এখান থেকে। আয়াজের গা ছাড়া কথাবার্তা শুনে কথার রাগ তুঙ্গে উঠে গেল। কথা ধূপধাপ পা ফেলে বের হয়ে গেল ঘর থেকে। আর আয়াজ একবার পুরো রুম চোখ বুলিয়ে কথার পেছনে পেছনে বের হয়ে আসলো। কথা তাদের রুমে এসে আলমারি খুঁজে লাগেজ বের করলো আর একের পর এক তার পরনের জামা কাপড় এনে লাগেজে ভর্তি করা শুরু করলো। আর আয়াজ সে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে এবং কথার কর্মকাণ্ড দেখতে যাচ্ছে। কথা একবার আয়াজের দিকে তাকালো, দেখতে পেল আয়াজ তাকে দেখে মিটমিটি হাসছে।
আয়াজের হাসি যেন কথার শরীরে আগুন ধরানোর জন্য যথেষ্ট ছিল। কথা একবার বেশ শব্দ করে কাজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কথা তার কাজ সম্পূর্ণ করে লাগেজ 2 হাত দিয়ে বহু কষ্ট করে টেনে বাহিরে নিয়ে যেতে লাগলো। কিন্তু দরজার সামনে বাধা হয়ে দাঁড়ালো আয়াজ। কথা রাগী চোখে আয়াজের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সরুন সামনে থেকে, আমি বের হব। আয়াজ কিছুটা দুষ্ট মিশ্রিত হেসে কথার দিকে ঝুঁকে বলে উঠল, তা ম্যাডাম, বের হয়ে কোথায় যাবেন? আমার জানা মতে তো আপনার স্বামীর এত সুন্দর বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। কথা অভিমানী চোখে আয়াজের পানে তাকালো। আমি আমার দাদুর কাছে চলে যাচ্ছি। আমার এই পৃথিবীতে কেউ না থাকলেও আমার দাদু আছে, বুঝলেন? বুঝলাম। ব্যাপারটা আসলেই গুরু গম্ভীর। কিন্তু ম্যাডাম, ওই বাড়িতে টিকতে পারবেন তো? ওই টিকটিকি ও সরি আপনার ওই পুরনো প্রেমিককে এবং তার বউকে চোখের সামনে ঘুরঘুর করাটা সহ্য করতে পারবেন তো? কথা বুঝতে পারলো আয়াস আবরারের কথা বলছে। কথা তো এই 1 মাসে আবরারের কথা ভুলে গিয়েছিল, কারণ কথার মনে এখন আবরার নামে কোনো পুরুষই নেই। হ্যাঁ পারবো। এই কথার সহ্য ক্ষমতা সর্বদাই বেশি, তা নিশ্চয়ই জানেন আপনি। আলবাত জানি, কিন্তু আফসোস আমার বউটা জানে না যে তার স্বামীর সহ্য ক্ষমতা কতটা কম। বউ ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। তাই ম্যাডাম, অনুগ্রহপূর্বক আপনার এই পোটলা পুটলি নিয়ে আবার ঘরের মধ্যে চলে যান। কথার এবার বেশ রাগ লাগছে আয়াজের কথায়। একে তো সে অন্যায় করেছে, এখন আবার এত বড় বড় কথা বলছে। না, কথা আর নিজের রাগ সামলাতে পারল না। 2 হাতের মুঠোয় ভরে নিল আয়াজের চুল আর নিজের সর্বশক্তি দিয়ে টেনে ধরল আয়াজের চুল। কথার হঠাৎ আক্রমণে আয়াজ একদমই অপ্রস্তুত ছিল। কথা আয়াজের চুল এমনভাবে টেনে চলছে যেন মনে হচ্ছে আয়াজের সব চুল না উঠিয়ে আজ আর আয়াজের রক্ষে নেই। আর বেচারা আয়াজ নিজের প্রাণের প্রিয় চুল বাঁচাতে কথার হাত ধরে টানাটানি করছে। আরে বউ, আমার চুল ছাড়ো। আরে ব্যথা পাচ্ছি তো আমি। আরে কিছু হলেই আমার মতো মাসুম বাচ্চার চুল ধরে টানাটানি করো কেন? কথা ছাড়ো প্লিজ, ব্যথা পাচ্ছি তো আমি। কিন্তু কথা আয়াজের সকল কথা উপেক্ষা করে আয়াজের চুল টানতে লাগলো। আয়াজ বহু কষ্টে কথা থেকে নিজের চুল ছাড়িয়ে নিয়ে মাথা ছাড়লো। কথা তখনও রাগে ফুঁসছিল। সে ভেবে পাচ্ছে না সে কি করে নিজের রাগ কমাবে। হঠাৎই কথার কিছু মনে হতেই কথা কোমরের শাড়ির আঁচল গুজে এদিকে ওদিকে তাকিয়ে কিছু খুঁজে চলল। আয়াজের চুলের গোড়া বেশ ব্যথা করছে, তাই সে 1 হাত দিয়ে নিজের চুলে হাত বুলাতে বুলাতে কথার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। কথা ঘরের এদিকে ওদিকে ছুটলো কাঙ্ক্ষিত জিনিসের আশায় এবং পেয়েও গেল সেই কাঙ্ক্ষিত জিনিসটা। কথা জিনিসটা হাতের মুঠোয় নিয়ে আয়াজের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আয়াজ কথার হাতের জিনিসটা দেখে থতমত খেয়ে গেল। আয়াজ একবার কথার দিকে আরেকবার কথার হাতে থাকা জিনিসটার দিকে তাকাচ্ছে। কথার ডান হাতের মুঠোয় শলার ঝাড়ু নিয়ে অগ্নি দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছে এবং পর মুহূর্তে কথা হাতে শলার ঝাড়ু নিয়ে তেড়ে গেল আয়াজের দিকে। বেচারা আয়াজ তার বউয়ের এহেন রূপ দেখে এবং তার বউয়ের হাতে ঝাঁটার বাড়ি থেকে বাঁচতে ছুটে চলল সারা ঘরময়। আয়াজের পিছু পিছু কথাও ছুটল ঝাঁটা নিয়ে। আয়াজ দৌড়াতে দৌড়াতে বলতে লাগলো, বউ, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। নিজের স্বামীকে কেউ শলার ঝাড়ু নিয়ে তাড়া করে? বউ, আমার লক্ষ্মী সোনা, আমাকে সব কিছু বিশ্লেষণ করার সুযোগটা তো দিবা নাকি? কথা ওই অবস্থাতেই ইশারা করলো। বিশ্লেষণ করতে দিব? হ্যাঁ দিব তো। আগে কয়টা ঝাঁটার বাড়ি খাবেন, তারপর বিশ্লেষণ করেন। আমাকে এত বড় ধোকা কিভাবে দিলেন? একবারও বুক কাঁপলো না? এত বড় কলিজা হয়ে গিয়েছে আপনার। আজ আপনার কলিজা যদি ছিঁড়ে না নিয়েছি তাহলে আমার নামও মিসেস আয়াজ খান না, বলে দিলাম। এভাবেই দুজন সারা ঘরময় দৌড়াতে লাগলো, কিন্তু কথা তবুও আয়াজকে ধরতে পারল না। বেশ কিছুক্ষণ সময় পর কথা ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে পড়ল এবং হাঁপাতে লাগলো। আর ওইদিকে আয়াজও হাঁপাতে হাঁপাতে ফ্লোরের দেওয়াল ঘেঁষে বসে পড়ল। মানে এগুলো ভাবা যায়? এমপি আয়াজ খান তার বউয়ের ঝাঁটার বাড়ির ভয়ে এতক্ষণ ছোটাছুটি করছিল। আয়াজ বিয়ের পর মাঝে মাঝে নিজেকেই চিনতে পারে না। এ যেন এক নতুন আয়াজের জন্ম। কথা চোখ তুলে তাকালো আয়াজের পানে, আর তখনই তার চোখে ভেসে উঠল তখনকার ওই নিঃশঙ্ক ছবিগুলো।
কথা এবার ডুকরে কেঁদে উঠল। সে কিছুতেই মানতে পারছে না যে তার নেতা সাহেব কাউকে খুন করতে পারে। আয়াস কথার কান্না দেখে বসা থেকে উঠে দাঁড়ালো এবং ধীর পায়ে হেঁটে কথার সামনে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কথার দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কথা ছাড়াতে চাইলো তার হাত আয়াজের হাত থেকে, কিন্তু আয়াজ বেশ শক্ত করে ধরে রাখলো কথার হাত দুটো। আয়াজ এবার কথার দিকে তাকে নরম কণ্ঠে বলে উঠল, আমাকে বিশ্বাস করো বউ? কথা কান্না করা অবস্থাতেই মাথা নাড়িয়ে সায় জানালো। তাহলে একটাবার কি আমাকে আমার পক্ষ হয়ে কিছু বলার সুযোগ দেওয়া যায় না? কথা এবার কান্না থামিয়ে নাক টেনে ইশারা করলো। হ্যাঁ যায়। আয়াজ কথার ইশারা বুঝতে পেরে স্মিত হাসলো এবং উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, তাহলে চলো, তোমাকে আজ একটা জায়গায় নিয়ে যাব যেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কানাডা, নতুন দিন নতুন সূচনা। বৃষ্টি তার ভার্সিটিতে ক্লাস শেষ করে মাত্র হোস্টেলে এসেছে। বৃষ্টি ফ্রেশ হয়ে রুমে আসার পরপরই তার মোবাইলটা বেজে উঠল। বৃষ্টি মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল আরিয়ান তাকে ফোন করেছে। ফোনে আরিয়ানের নামটা দেখে বৃষ্টির মুখে মুচকি হাসি ফুটে উঠল। বৃষ্টি হাসি মুখে ফোন রিসিভ করে কানে ধরল। আর তখনই আরিয়ান উপাস থেকে বলে উঠল, আজ দেখা করতে পারবি? তোর সাথে আমার বেশ গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ পারবো, তুমি শুধু বলো আমায় কোথায় আসতে হবে। তুই এক কাজ কর, তুই রাত 8টার দিকে হোস্টেলের বাইরে অপেক্ষা করিস, আমি এসে তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই বলে বৃষ্টি খুশি মনে ফোন রেখে দিল আর ভাবতে লাগলো আরিয়ান তাকে কি এখন গুরুত্বপূর্ণ কথা বলবে। নূপুর, নূপুর। নূপুর, সাহিল ও ইমনের ঘরে তাদের সাথে লুডো খেলছিল আর তখনই আবরার তার ঘর থেকে নূপুরকে ডাকতে থাকে। আবরারের ডাক শুনে সাহিল বিরক্ত হয়ে বলে ওঠে, ওই যে শুরু হয়ে গেছে ভাইয়ার ডাকাডাকি। এই ভাইয়াটার জন্য না শান্তিতে লুডোও খেলতে পারি না তোমার সাথে ভাবিপু। নূপুরও সাহিলের কথায় সায় জানিয়ে বলে ওঠে, ঠিক বলেছো, তোমার ভাইয়ের মাথার সব কয়টা তার ছেঁড়া, তাই তো সব সময় আমাদের খেলার সময় এমন বাগড়া দেয়। তুমি কিছু বলতে পারো না ভাইয়াকে বাবিপু? নূপুর উদাস ভঙ্গিতে বলে ওঠে, কি আর বলবো বলো, তোমার ভাই যে জমের মতো ব্যবহার করে, মাঝে মাঝে তো মন চায় তাকে ধরে উগান্ডা পাঠায় দেই। নূপুরের এহেন কথা শুনে সাহিল আর ইমন হাসতে শুরু করলো। নূপুরও ওদের দেখাদেখি হেসে দিল, কিন্তু তাদের এহেন হাসাহাসির বেশিক্ষণ থাকলো না। তখনই কারো গম্ভীর কণ্ঠ তাদের কানে এসে পৌঁছালো। কে কাকে উগান্ডা পাঠাবে? সাহিল, ইমন, নূপুর চোখ ঘুরিয়ে দেখতে পেল দরজায় আবরার দু হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে, পরনে তার কালো টি শার্ট ও ট্রাউজার। আবরারকে দেখে সাহিল, ইমন, নূপুর একে অন্যের দিকে ভয়ে ভয়ে তাকালো। নূপুর বোকা বোকা হেসে বলে উঠল, আরে আপনি আপনি অফিস থেকে কখন আসলেন? আবরার ঘরে প্রবেশ করতে করতে বলে উঠল, সে তো এসেছিল অনেকক্ষণ হলো। তো আপনারা কাকে উগান্ডা পাঠানো পায়তারা করছিলেন? নূপুর বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কই কাউকে তো না, আপনি মনে হয় ভুল শুনেছেন। আবরার নূপুরের কথা শুনে নূপুরের দিকে এগোতে এগোতে দুষ্টু হেসে বলে উঠল, ও আচ্ছা, তাই নাকি? আমি ভুল শুনেছি। সাহিল এবং ইমনের দিকে তাকিয়ে, এই বিচ্ছু, তোরা দুইটা তোদের চোখ বন্ধ কর। আবরারের কথা শুনে নূপুরের জান যায় যায় অবস্থা। আর ওই দিকে সাহিল বলে ওঠে, কেন ভাইয়া চোখ বন্ধ করবো কেন? সাহিলের এমন বোকা বোকা কথা শুনে ইমন সাহিলের গায়ে একটা চাপড় মারল আর মিনমিনিয়ে বলে উঠল, বেটা গাধা কোথাকার, এই জন্য তোর গার্লফ্রেন্ড নাই। ভাই যা বলেছে তা কর, বেটা উজবুক কোথাকার। ইমনের এহেন কথা শুনে সাহিল বুঝতে পারল ঘটনাটা কি। তাই সে তাড়াতাড়ি করে তার দু হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে নিল। ইমনের সাথে সাহিলও একই কাজ করলো। আবরার এবার নূপুরের দিকে এগিয়ে নূপুরকে কোলে উঠিয়ে নিল এবং নূপুরের কানে ফিস ফিস করে বলে উঠল, ঘরে চলো প্রাণ, তারপর তোমাকে বলছি কে কাকে উগান্ডা পাঠাবে। রাত 9টা। আয়াস এবং কথা দাঁড়িয়ে আছে আদিত্যপুর গণকবরস্থান এর বাহিরে। কথা এই ভেবে পাচ্ছে না যে আয়াস তাকে এখানে কেন নিয়ে এসেছে। মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ, তাই কথা কবরস্থানের বাহিরে দাঁড়িয়ে আছে আর তার সাথে আয়াজও। বেশ কিছুক্ষণ পর আয়াস নীরবতা ভেঙে বলে উঠল, ওই দেখো কথা, ওই কবর দুটো হচ্ছে আমার খুবই প্রিয় দুই মানুষের। কথা অবাক চোখে আয়াজের দিকে তাকালো।
আয়াজের প্রিয় মানুষ মানে? কথা জানে না আয়াজের পরিবারে কে কে আছে বা ছিল। কারণ কথা যখনই আয়াজের পরিবার নিয়ে আয়াজকে কিছু জিজ্ঞেস করতো তখনই আয়াজ কথা ঘুরিয়ে নিত। আর আজ সে বলছে এই কবর তার কাছের মানুষের। অতঃপর আবার কিছুক্ষণ নীরবতা পর আয়াজ কবর দুটির দিকে তাকিয়ে বলে উঠল, সেই দুই প্রিয় মানুষ হচ্ছে আমার মা এবং আমার দাদু। আমার মা ছিলেন এক অদম্য সাহসী নারী। সে তার জীবনের প্রতিটা পদে ধুকে ধুকে বেঁচেছেন। মৃত্যুর আগেও তিনি আমার জন্য রেখে গেছেন এক অমূল্য সম্পদ, একজন বিশ্বস্ত অভিভাবক যার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও ভালোবাসা আর যত্নের বিন্দুমাত্র ঘাটতি ছিল না তার আচরণে। আমার বলা না বলা প্রতিটা কথা সে বুঝে নিত। আর সে হলো আমার দাদু সাইফ খান। দাদু সবসময় চেষ্টা করতো আমি যেন আমার বাবা মায়ের কথা ভেবে কষ্ট না পাই। প্রচণ্ড ভালোবাসতো সে আমাকে, কিন্তু তবুও দিন শেষে বাবা মায়ের একটা কমতি থেকেই যেত। কোনো কিছু দ্বারা সেই কমতি আমি পূর্ণ করতে পারতাম না। আমি কখনো আমার মাকে দেখিনি। আমার জন্মের কিছুক্ষণ পরই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। হয়তো কয়েক মুহূর্তের সান্নিধ্য পেয়েছিলাম তা হয়তো মায়ের উষ্ণ শরীরের একটুখানি স্পর্শ পেয়েছিলাম। তারপর নিঃশেষ শূন্যতা। আজ 30 বছর পার হয়ে গেছে। এই 30 বছরের প্রতিটি রাত আমি শুধু মায়ের স্নেহের স্পর্শ পাওয়ার আশায় ছটফট করে গিয়েছি। আমার বুকের ছটফটানি, আমার কান্না, সে সকল কিছুর সাক্ষী শুধু আমি নিজে। আয়াজ কথাগুলো বলে কিছুক্ষণ থামলো, এক নজর কথার পানে তাকালো। কথা মনোযোগ দিয়ে আয়াজের কথাগুলো শ্রবণ করে যাচ্ছিল। আয়াজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে আগের ন্যায় কবরের পানে তাকিয়ে বলে উঠল, আমার মায়ের জীবনের সব থেকে বড় ভুল কি ছিল জানো কথা? আমার মায়ের জীবনের সব থেকে বড় ভুল ছিল এক কাপুরুষকে ভালোবাসা। যেই কাপুরুষ নিজের কাপুরুষত্বের জন্য আমার মাকে তো বিয়ে ঠিকই করেছিল, কিন্তু তার পরিবারের কাছে সেই বিয়ের স্বীকৃতি দেয়নি। এই চরম সত্য গোপন করে রেখেছিল সকলের কাছ থেকে। দাদুর কাছে শুনেছিলাম আমার মা নাকি বেশ নরম স্বভাবের ছিল। বলতে পারো এই দুনিয়ার জন্য কিছুটা বোকা, সহজ সরল। তাই তো আমার মা সবাইকে খুব সহজেই বিশ্বাস করে নিত। আমার মায়ের জীবনে ভালোবাসার বেশ কমতি ছিল, কারণ আমার মা অনাথ ছিল। সে তার জীবনে কারোরই ভালোবাসা পায়নি, না তার পরিবারের আর না আমার বাবা নামক কাপুরুষের। আমার মায়ের প্রতি ওই কাপুরুষের ভালোবাসা এতটাই ঠুনকো ছিল যে একজন এসে আমার মায়ের ছবি দিয়ে নকল ছবি বানিয়ে দিল, আর সেও তা বিশ্বাস করে নিল আর ছেড়ে দিল। ওই আমার মাকে একবারও ভাবলো না যে সে ছাড়া এই দুনিয়ায় আমার মায়ের যাওয়ার কোনো জায়গা নেই। আমি তখন আমার মায়ের গর্ভে ছিলাম। তখন আমার বয়স ছিল সবে 1 মাস। আমার মা তার ভিতরের অস্তিত্বটা নিয়ে কতবার যে ওই বাবা নামক কাপুরুষটির কাছে গিয়ে ভালোবাসার ভিক্ষা চেয়েছিল, কতবার, শুধুমাত্র আমার ভবিষ্যতের জন্য। ওই কথাগুলো বলতে গিয়ে আয়াজ আটকে যাচ্ছে। বুকটা ভীষণ পুড়ছে তার, চোখগুলো অশ্রু দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কথা আয়াজের পাশে দাঁড়িয়ে আয়াজের কষ্টগুলো অনুভব করে যাচ্ছে। তার চোখেও অশ্রুরা ভিড় করছে। আমার মা ওই বাবা নামক কাপুরুষটার পা ধরে কতবার যে আমার জন্য ভিক্ষা চেয়েছিল, কিন্তু ওই বাবা নামক কাপুরুষটির মন এক আনিও গলেনি। টানা 2 মাস আমার মা এখানে ওইখানে ধাক্কা খেয়েছে এই আমাকে পেটে নিয়ে। ওই সময় আমার মা ভার্সিটির ছাত্রী ছিলেন। বয়স আর কত হবে, 19 হয়তো। আমার মা যেই বাড়িতে থাকতো সেই বাড়ির বাড়িওয়ালা আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বলেছিল আমার মায়ের পেটে অবৈধ সন্তান। কথার দিকে অশ্রু চোখে তাকিয়ে, কিন্তু বিশ্বাস করো কথা, আমি আমার মায়ের অবৈধ সন্তান না, বিশ্বাস করো। আবার কবরের পানে তাকিয়ে, 2টা মাস আমার মা এদিকে ওদিকে পথহারা পথিকের মতো ঘুরেছে। ক্ষুধার জ্বালায় রাস্তায় লাগানো পানির কল থেকে পানি খেয়ে পেট ভরেছে। মায়ের কাছে টাকা ছিল না। সে যেখানে টিউশনি করে নিজের খরচ চালাতো, সেখানে সবাই তাকে বাহির করে দিয়েছিল। তাদের সকলের এক কথা, আমার মায়ের পেটের বাচ্চাটা নাকি জারজ, তাই তারা তাদের ছেলে মেয়েকে আমার মায়ের কাছে পড়াবে না। আমার মা ভার্সিটিতেও যেতে পারতো না। বহু বাজে ছেলেরা আমার মাকে খারাপ প্রস্তাব দিত। আমার মা আমাকে নিয়ে সব কিছু সহ্য করে গিয়েছে কথা। আমার মা
আমার মা আমাকে বাঁচাতে রাস্তায় ভিক্ষে পর্যন্ত করেছে কথা। কথাগুলো বলতে বলতে আয়াস নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না, হাঁটু গেড়ে বসে পড়ল। কথা আয়াসকে এই প্রথম এইভাবে ভেঙে পড়তে দেখল। কথা দ্রুত আয়াসকে আগলে নিল। আয়াস তার পাশে ভরসার মানুষ পেয়ে জড়িয়ে ধরল কথাকে। কথা তার এক হাত আয়াজের পিঠে রেখে আরেক হাত দিয়ে কথার মাথা বুলিয়ে দিল। আয়াস ডুকরে কেঁদে উঠে বলল, ওরা আমাকে মাকে বাঁচতে দেয়নি, ওরা আমার মাকে বাঁচতে দেয়নি, কথা বাঁচতে দেয়নি আমার মাকে, ওরা আমাকে মা হারা করে দিয়েছে। দেখো আমার মা আজ কত শান্তিতে ঘুমিয়ে আছে, কিন্তু আমি কি করব কথা, আমি কিভাবে নিজেকে শান্ত করব? ওরা আমার মাকে এতটা কষ্ট দিল আর আমি এভাবেই ওদের ছেড়ে দিব? এতটাই সহজ? কথাকে ছেড়ে কথার চোখের দিকে তাকিয়ে, আমি খারাপ হতে চাইনি কথা, এই দুনিয়া আমাকে খারাপ বানিয়েছে। আমি তো সাধারণ একটা জীবন চেয়েছিলাম, কিন্তু এই দুনিয়া আয়াজ খানকে ভালো থাকতে দিল না, টেনে নিয়ে গেল ধ্বংসের দিকে। আজ তুমি যাদের ছবি দেখেছ সেই লোকগুলো হলো তারা, যারা আমার মায়ের মৃত্যুর কারণ। যতদিন না পর্যন্ত আমার মায়ের খুনের সম্পূর্ণ প্রতিশোধ নিতে না পারবো, ততদিনে পর্যন্ত এই আয়াজ খান থামবে না। এত সহজে ওই পাপীগুলোকে ছেড়ে দিব? একদমই না। কথা মনোযোগ দিয়ে শুনলো আয়াজের কথা। আয়াজের অতীত যে এতটা বেদনাদায়ক তা সে কখনো কল্পনাও করতে পারেনি। আয়াজের আজকের অবস্থার জন্য পরিস্থিতি দায়ী। কথা নিজেকে শান্ত করে আয়াজকে ইশারা করলো। আমি জানি না আপনাকে কিভাবে সান্ত্বনা দিব, শুধু এতটুকু বলবো যা হয়েছে তার মতো নিকৃষ্ট কিছু এই পৃথিবীতে নেই। কিন্তু কথা এবার ভয়ে ভয়ে আয়াজকে ইশারা করলো। কিন্তু এভাবে মানুষ হত্যা করা কি ঠিক? কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? ওইসব অপরাধীদের আইনের হাতে তুলে দিন। আয়াজ বুঝলো কথার ইশারা। তোমার কি মনে হয় আইন টাকার কাছে বিক্রি হয় না? কথা আয়াজের কথা শুনে থতমত খেয়ে গেল। আইন ওদের শাস্তি দিতে পারবে না, ওরা ঠিকই বের হয়ে আসবে আইনের বাঁধন ভেঙে। আর আইন ওদের যা শাস্তি দিবে তাতে আমার মন ভরবে না। ওদের যা শাস্তি দেওয়ার আমি আয়াজ খান দিব। কিন্তু এই বিষয় নিয়ে তোমার থেকে আমি কোনো উপদেশ চাই না, বুঝতে পেরেছো? আয়াজের এহেন কথায় কথা বেশ কষ্ট পেল। আচ্ছা, সে তো মানছে আয়াসের সাথে যা হয়েছে তার নিকৃষ্ট, বই কি আর কিছুই না, কিন্তু তাই বলে মানুষ খুন? কথা কিভাবে এগুলো মেনে নিবে? আয়াস বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, আশা করি তোমার সকল কৌতূহল মিটেছে। এখন আমাকে ছেড়ে যাওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। একটা কথা মনে রেখো, আমি যেমনই হই না কেন তোমাকে সেই আমার সাথেই থাকতে হবে, নয় হয়তো আপোষে থাকবে আর না হলে আমার জোরে। কথাগুলো বলে আয়াস গাড়িতে উঠে বসলো আর ওইদিকে কথা ভেবে চললো তার ভবিষ্যৎ সম্পর্কে। আয়াজের কথাগুলোতে কথার মনে বেশ ভালো প্রভাব ফেলেছে। কথা উঠে দাঁড়িয়ে গাড়িতে উঠে বসলো, দৃষ্টি তার মাটিতে, চোখ তুলে তাকালো না আয়াজের দিকে। আয়াজ কথার এহেন আচরণ দেখে আর কিছু বলল না, সে নির্বাক ভাবে গাড়ি চালানো শুরু করলো। ওইদিকে কথার মনে একটা কথা ঘুরে চলছে যে আয়াজের বাবাকে। সে ভাবলো এই বিষয়টা আয়াজকে জিজ্ঞেস করবে, কিন্তু পর মুহূর্তেই তার মধ্যে থাকা অভিমান জেগে উঠল। সে তার অভিমানকে প্রাধান্য দিয়ে আয়াজকে এই সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলো না। কথা গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো। প্রায় বেশ কিছুক্ষণ পর হঠাৎই কথার কিছু মনে পড়ে গেল। কথা ওই ঘরের মধ্যে ওই ছবিগুলো ছাড়া আরও একটি বস্তু দেখেছিল, আর তা হলো একটি পুরনো ডায়েরি। কথা ভাবছে সেই ডায়েরিটা হয়তোবা আয়াজ অথবা আয়াজের মায়ের হবে। কথা ভেবে নিল সে সেই ডায়েরিটা পড়বে, জানবে আসলে অতীতে কি কি হয়েছিল, কেন হয়েছিল। কানাডা। দেখ বৃষ্টি, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, তাই আজ সহজভাবেই তোকে বলছি, ওই কিশোর কিশোরীদের মতো প্রেম আমার দ্বারা হবে না, আর আমি পারবও না তা করতে। আমি তোকে বলেছিলাম আমি বিয়ে করব তোকে, তাই আমি চাচ্ছি না এই বিষয়টা ঝুলিয়ে রাখতে। আরিয়ান এবং বৃষ্টি বর্তমানে আরিয়ানের অ্যাপার্টমেন্টে অবস্থান করছে। আরিয়ান সোফায় বসে আছে এবং তার পাশের সোফায় বৃষ্টি। তাহলে তুমি কি করতে চাচ্ছ আরিয়ান ভাইয়া? আরিয়ান একটা লম্বা শ্বাস নিয়ে বলে উঠল, আমি খুব শীঘ্রই তোকে বিয়ে করতে চাচ্ছি,
আর এই বিষয়ে আমি বাড়িতে সকলের সাথে কথা বলতে চাচ্ছি। আরিয়ানের কথা শুনে বৃষ্টির মন নেচে উঠল। তার এত বছরের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেতে যাচ্ছে। আরিয়ান এখন শুধু আর শুধু মাত্র তার। কিন্তু বৃষ্টির এই খুশি বেশিক্ষণ স্থায়ী রইল না। এর মাঝেই আরিয়ান বলে উঠল, তুই যদি আমাকে বিয়ে করতে চাস তাহলে আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বলো, আমি তোমার সব শর্ত মেনে নিব, রাজি আছি। ভেবে বলছিস তো? পরে পরে গিয়ে মতের পরিবর্তন করবি না তো? একদমই না। আরিয়ান বৃষ্টির কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার প্রথম শর্ত হচ্ছে আমার কাছে কখনোই ভালোবাসার দাবি রাখতে পারবি না। আমার মনে তোর জন্য কোনো জায়গা নেই, সেই জায়গাটা একান্তই কথার। দ্বিতীয় শর্ত হলো সারা জীবন তোকে এমন একটা সংসার করতে হবে যেখানে ভালোবাসার ছিটে ফোঁটা থাকবে না। না আমার কথায় ভালোবাসা খুঁজে পাবি, না আমার স্পর্শে। তৃতীয় শর্ত, আমাকে কখনো অভিযোগ করতে পারবি না যে কেন তার সাথে আমার এই অবিচার। কারণ তুই কিন্তু বুঝে শুনেই অতল নদীতে ঝাঁপ দিতে চাচ্ছিস। বৃষ্টি শুনল আরিয়ানের শর্তগুলো। বৃষ্টি আরিয়ানের পানে তাকিয়ে মলিন হেসে বলে উঠল, আপনাকে আমি যতটুকু চিনি তা থেকে বলছি, আপনি কথাকে ভুলে থাকতে আমাকে বিয়ে করছেন, তাই না? আর আপনার এমন শর্ত আমি ছাড়া আর কোনো মেয়ে মানবে না, তাও জানেন আপনি। মূলত এই কারণগুলোর জন্যই আমাকে বিয়ে করা, তাই না আরিয়ান ভাইয়া?